ডেভেলপমেন্টের বিভিন্ন পার্সপেক্টিভস স্টার্টিং ফ্রম ইটস ডেফিনিশন অ্যান্ড এক্সপ্লানেশন তার সঙ্গে যেমন আমাদের পরিচিত হওয়ার প্রয়োজন, তেমনি মডার্নাইজেশনের যে বিভিন্ন দিকগুলো, সেই দিকগুলোও আমাদের একটু আলোচনার মধ্যে নিয়ে আসাটা খুব জরুরি। তা মডার্নাইজেশনের সংজ্ঞা কিভাবে দেব? সাধারণভাবে অনেকটা এক কিন্তু আলাদা। ইট ইজ অলসো এ প্রসেস অফ চেঞ্জ, একটা পরিবর্তনের প্রক্রিয়া হিসাবেই আমরা মডার্নাইজেশনকে দেখব। এই পরিবর্তনটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিকাশকেই চিহ্নিত করে, এটাও আমরা মনে রাখব। আসলে এই পরিবর্তন কথাটা যখন আমরা বলি, তখন আমাদের সুনির্দিষ্ট করতে হয় যে পরিবর্তন বিদ্যমান অবস্থার থেকে ভালোও হতে পারে, মন্দও হতে পারে। তাহলে ইট ইজ প্রোগ্রেসিভ অর রিগ্রেসিভ, দুটোই হতে পারে। কিন্তু মডার্নাইজেশনের কথা যখন আমরা বলছি, তখন এই প্রোগ্রেসিভ ট্রানজিশনের কথাই কিন্তু আমরা বলছি, এ কথাটা মনে রাখতে হবে। তাহলে ট্রানজিশন ফ্রম হোয়াট স্টেট অফ সোসাইটি টু হোয়াট কাইন্ড অফ সোসাইটি, এই কথার সুনির্দিষ্ট উত্তর হচ্ছে এটা যে যে দেশগুলো বা যে সমাজ প্রি মডার্ন, প্রাক আধুনিক, সেই অর্থে সনাতনী ট্র্যাডিশনাল, সেখান থেকে মডার্ন বা আধুনিক, সেই আধুনিক জায়গায় যাওয়া, অর্থাৎ পশ্চাৎপদতার জায়গা থেকে এগিয়ে যাওয়া, যেটা সনাতনী, যেটা পিছিয়ে পড়া, সেইখান থেকে অগ্রগামী যে ব্যবস্থা, তার সঙ্গে নিজেকে ম্যাচ করানো। তাহলে এই যে মডার্ন বা আধুনিক, এই শব্দটা থেকেই এখানে আধুনিকীকরণের যে ধারণা, এই ধারণাটা আসছে, এটা খুব পরিষ্কার। তাই ক্যাচওয়ার্ড হিসেবে এটা আমরা মনে রাখতেই পারি যে ইটস এ ট্রানজিশন, প্রোগ্রেসিভ ট্রানজিশন রাদার, ফ্রম প্রি মডার্ন অর ট্র্যাডিশনাল টু মডার্ন। এটা মনে করা হয় যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে, এই উত্তরণের জন্য চাই কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। কারণ শিল্পায়ন এবং অর্থনৈতিক বিকাশই এই ধরনের পরিবর্তনের জায়গাটা তৈরি করে দিতে পারে। তাই ইট ইজ অলসো এ কাইন্ড অফ ট্রানজিশন ফ্রম এগ্রিকালচারাল টু ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ কৃষিভিত্তিক সমাজের শিল্পভিত্তিক সমাজে উত্তরণ, এটাই যেন হচ্ছে আধুনিকীকরণের একটা মাপকাঠি। ন্যাচারালি করেসপন্ডিং পলিটিক্যাল চেঞ্জেসেস তার প্রয়োজন হয়, অর্থাৎ একটা কৃষিভিত্তিক সভ্যতা শিল্পভিত্তিক সভ্যতায় যদি উন্নীতকরণ করতে হয়, তার জন্য চাই রেশনালাইজেশন অফ অথরিটি, ডিফারেন্সিয়েশন অফ স্ট্রাকচার, এক্সপেনশন অফ দ্য স্কোপ অফ পলিটিক্যাল পার্টিসিপেশন, অর্থাৎ নতুন ধরনের আর্থিক ব্যবস্থার উপযোগী নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা এটা গড়ে তুলতে হয়। এই হচ্ছে বেসিক মডার্নাইজেশনের কথা, অর্থাৎ সনাতনী ব্যবস্থা থেকে আধুনিকতায় উত্তরণ। কিন্তু প্রশ্নটা অনেক গভীরে আছে। এই আধুনিক বলতে কি বোঝায়, তার মধ্যেই কিন্তু সমস্ত উত্তর যেমন নিহিত আছে, সমস্ত বিতর্কের সূত্রটাও কিন্তু এখানেই নিহিত আছে। আমরা যদি একটু ঐতিহাসিকভাবে দেখি, তাহলে বিষয়টাকে আরো পরিষ্কার করে আমরা বুঝে নিতে পারব। ইমার্জেন্স অফ মডার্নাইজেশন থিওরি, হিস্টোরিক্যাল কনটেক্সট। আবার বলতে হয়, যে কথা ভূমিকায় বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ওয়ার্ল্ড যে পৃথিবী, সেই পৃথিবীতে আমরা কি দেখলাম? লপসাইডেড ডেভেলপমেন্ট, অসম উন্নয়ন। অসম উন্নয়নের বৈশিষ্ট্য কি? রিচ পুয়ার ডেভেলপমেন্ট, ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান। ব্যারিয়ার্স অফ ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের। উন্নয়ন তো করতে হবে ঠিকই, কিন্তু উন্নয়ন কিভাবে করা যাবে, সেই প্রশ্নে নানা ধরনের যে বাধা বিঘ্ন, তার কথা সামনে এসছে। এই ব্যারিয়ারগুলোর মধ্যে যেমন আর্থিক যে বাধা আমাদের আছে বা ছিল, তেমনি আবার সাংস্কৃতিক বাধাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে এই যে আর্থিক এবং সাংস্কৃতিক বাধাগুলোকে কেন্দ্র করেই নতুন একটা তাত্ত্বিক ব্যাখ্যা, সেই তাত্ত্বিক ব্যাখ্যা সামনে এসছে মডার্নাইজেশন থিওরির রূপ ধরে।
এটাকে আমরা বলতে পারি যে কাইন্ড অফ নন কমিউনিস্ট সলিউশন। আমরা কমিউনিস্ট ইস্তেহারের সঙ্গে পরিচিত, তারা এক ধরনের বিকাশের ফর্মুলা তারা আমাদের সামনে হাজির করেছেন, তার বিকল্প একটা নন কমিউনিস্ট সলিউশন হিসেবে এসছে ওয়েস্টার্নাইজেশন অ্যান্ড মডার্নাইজেশনের তত্ত্ব। বলা বাহুল্য যে পশ্চিমায়ন এবং আধুনিকীকরণ এ দুটো যেন হাত ধরাধরি করে চলে। তাই ইফ ইউ ওয়ান্ট টু মডার্নাইজ ইউর সেলফ, গো আপ টু দ্য ওয়েস্ট। তুমি যদি নিজেকে আধুনিক বলে প্রতিষ্ঠা পেতে চাও, তাহলে তুমি পশ্চিমকে অনুসরণ করো। অর্থাৎ তুমি ধুতি পাঞ্জাবিতে বা মেয়েরা শাড়িতে কখনোই আধুনিক বা আধুনিকা হতে পারবেন না। তো ব্যাপারটা যেন এরকম প্রতীকী, কথাটা বাস্তবসম্মত সবসময় নয়, কিন্তু কথাটার প্রতীকী মূল্য এখানেই যে তোমাকে সাহেবদের পোশাক পরতে হবে, সাহেবদের মতো চালচলন, সাহেবদের ভাষা, সাহেবদের শিক্ষা ইত্যাদিকে তোমায় আত্মস্থ করতে হবে, তবেই তোমাকে আমি আধুনিক কোট আনকোট এটা বলতে পারবো। তা ন্যাচারালি এক্ষেত্রে কালচারাল ব্যারিয়ার তো সব দেশে তো অভ্যন্তরে রয়ে গেছে। মানসিকভাবে এটা গ্রহণ করার ক্ষেত্রে নানা ধরনের বাধাবদ্ধ যেমন রয়েছে, তেমনি আর্থিক ব্যারিয়ারটাও কম নয়। আর্থিক ব্যারিয়ারের মধ্যে সব থেকে বড় দুটো কথা এসে যায়, দুটো মনে রাখতে হয়। যে আমি যদি পশ্চিমের কায়দায় যদি উন্নয়নকে যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে আমার দরকার সেই পরিকাঠামো এবং সেই কারিগরি। আবার পরিকাঠামো এবং কারিগরি তার জন্য যেমন সঙ্গতি চাই, তেমনি আবার যারা সেই কারিগরি নিয়ে কাজ করবেন, যারা সেই পরিকাঠামো নিয়ে কাজ করবেন, তাদের সেই দক্ষতা থাকা চাই। সেই দক্ষতারও ঘাটতি বিশেষ করে তথাকথিত পশ্চাৎপদ দেশগুলোর থাকে, ল্যাক অফ স্কিল ইন ওয়ার্কফোর্স। আর সর্বোপরি ভালো ভালো যন্ত্রের নাম বলি আর ভালো ভালো পরিকাঠামোর নাম বলি, সবই তো দরকার, ঠিক আছে, কিন্তু তার জন্য তো মূলধন দরকার। তাই মূলধনের সমস্যাটাও সেটাও কিন্তু কম নয়। আবার রাজনৈতিকভাবে যখন বলি, তখন রাজনৈতিক স্থিরতা বা স্থিতাবস্থা এবং তার সঙ্গে যুক্ত বিষয়গুলো এর মধ্যে চলে আসে। তাহলে মডার্নাইজেশন থিওরি গড়ে উঠছে ঐতিহাসিকভাবে এই ধ্যান ধারণার মধ্যে দিয়ে যে পশ্চিমের মতো করে আমাদের নিজেকে গড়ে তুললে আমরা আধুনিক হতে পারবো। তাহলে কৃষিভিত্তিক সভ্যতাকে আমাদের নিয়ে যেতে হবে শিল্পভিত্তিক সভ্যতায়, সেই মতো আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এবং এই যে এর থেকেই একটা বেসিক অ্যাজাম্পশন, কতগুলো বেসিক অ্যাজাম্পশন গড়ে ওঠে। এই বেসিক অ্যাজাম্পশনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নয়নের পথটা যেন একমুখী, ইউনিলিনিয়ার পাথ অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ এই পথেই যেন তোমার গতি নির্ধারিত, কি কৃষিভিত্তিক সভ্যতা থেকে শিল্পভিত্তিক সভ্যতায় উত্তরণ, প্রাক আধুনিক কোট আনকোট নানা ধরনের মূল্যবোধ থেকে কোট আনকোট আধুনিক মূল্যবোধে উত্তরণ, সেই মতো রাজনৈতিক ব্যবস্থার আধুনিকীকরণ। তা এখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে গোটা পৃথিবীকেই যেন ভাগ করে ফেলা হচ্ছে ফ্রম ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন। কোনোটা পশ্চাৎপদ বা সনাতনী সমাজ, কোনোটা আধুনিক। তাহলে এখানে দাঁড়িয়ে যদি সনাতনী সমাজকে বাঁচতে হয়, তাহলে কি করতে হবে? যদি তাদের উন্নত করতে হবে, তা উন্নত করতে গেলে কি করতে হবে? তাদের আধুনিক করে তুলতে হবে। আধুনিক শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে আধুনিক শিল্প, আধুনিক রাজনীতি, এগুলো করতে হবে। তার এটাই হচ্ছে বেঁচে থাকার প্রাক শর্ত। তাই মডার্নিটি হচ্ছে ইনএভিটেবল মার্চ ফর সার্ভাইভাল। টিকে থাকার জন্যই দেশগুলোকে আধুনিক হতে হবে, অ্যাগ্রেরিয়ান সোসাইটিকে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে নিয়ে যেতে হবে। এই যে একটা মডেল, এই মডেলের কথাই বলতে চাওয়া হচ্ছে। এবং এই মডেলের কথা বলতে গেলেই কথা আসছে লিপসেটের বিখ্যাত কথা, দি মোর ওয়েল টু ডু এ নেশন, দি গ্রেটার দি চান্সেস দ্যাট ইট উইল সাস্টেইন ডেমোক্রেসি। তাহলে গণতন্ত্র যতই বলি, গণতন্ত্র শিল্প সমাজেই কেবলমাত্র থাকতে পারবে। তাই গণতন্ত্রকে রক্ষা করতে গেলে আধুনিক হতে হবে।
থ্রি বেসিক অ্যাজাম্পশনের কথা বলা হয়ে থাকে, যেটা হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস, যার মধ্যে দিয়ে তো আইসোলেশন টু ওয়ান অ্যানাদার নয়, গোটা ব্যবস্থার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে। দুই, এটা হচ্ছে একটা পরিবর্তনের প্রক্রিয়া, ট্রান্সফরমেটিভ প্রসেস, যেখানে ট্র্যাডিশনাল স্ট্রাকচার মডার্ন স্ট্রাকচার এবং ভ্যালুর দ্বারা রিপ্লেসড হবে। আর 3 নম্বর হচ্ছে এটা একটা ইমিনেন্ট প্রসেস, এটা একটা ভবিতব্যের মতো বিষয় যে এই ট্রান্সফরমেটিভ নেচারটা যেন সিস্টেমিক, এইভাবেই আমাদের এগোতে হবে। রস্টো, ওয়াল্ট রস্টো, যিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ছিলেন, তিনি এরকম একটা মডেল অব মডার্নাইজেশন আমাদেরকে উপহার দিয়েছেন। বলা বাহুল্য, রস্টোর মডেলটাই আমরা একটা সেপারেট কোশ্চেন হিসেবেও পরীক্ষায় অনেক সময় সেট করে থাকি। এখানে বলতে চাওয়া হয় যে রস্টো কি ধরনের মডেল আমাদের দিয়েছেন। এক কথায় উত্তরটা হচ্ছে তিনি একটা 5 স্টেজ মডার্নাইজেশনের কথা বলেছেন। তার বিখ্যাত বই স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ, এ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই শিরোনামে, যা 60-এর দশকে যে বইটি আত্মপ্রকাশ করেছিল। হোয়াট আর দিস 5 স্টেজেস? এ কুইক লুক: ট্র্যাডিশনাল সোসাইটি, preconditions for take-off, drive to maturity, age of mass consumption। অর্থাৎ ধাপে ধাপে আমাদেরকে আপ টু দ্য ওয়েস্ট পৌঁছে যেতে হবে। একেবারে এই পথে যদি এগোতে পারা যায় তবেই আমরা মডার্ন হব। তাহলে প্রথম ধাপে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একটা সনাতনী সমাজে। সনাতনী সমাজকে পাল্টাতে হবে, আমাদের আধুনিক সমাজে যাওয়ার জন্য ওয়ার্ম আপ করতে হবে। যেমন একটা প্লেন যখন ছাড়ে তখন সে টেক অফের জন্য প্রস্তুতি নেয়, সমাজকেও সেইভাবে তার মানসিকতাকে তৈরি করতে হবে টেক অফের জন্যে, শিল্প সমাজ গড়ে তোলার জন্য। এই প্রস্তুতি পর্বের থেকেই আসে অ্যাকচুয়াল টেক অফ, প্লেনটা আকাশে উঠে যায়। তো এই টেক অফের প্রক্রিয়ার মধ্যে দিয়েই ম্যাচিউরিটির দিকে সে পৌঁছায়, তার মধ্যে দিয়েই একটা নতুন সমাজ গড়ে ওঠে। সেই সমাজটাকে রস্টো বলছেন এইজ অফ মাস কনজাম্পশন। তাহলে এই যে একটা এমন একটা সমাজ যেখানে সকলের ভোগের ব্যাপারে একটা নিশ্চয়তা প্রদান করা যায়, অর্থাৎ উন্নয়ন যখন ফুল এমপ্লয়মেন্টের কাছাকাছি পৌঁছায় তখনই সব মানুষ তার প্রয়োজন মেটাবার মতো উপাদান বা উপকরণ হাতের কাছে পেতে পারে। এবং এখান থেকেই রস্টো তার পরের বইতে পলিটিক্স অ্যান্ড স্টেজেস অফ গ্রোথ, সেখানে আর একটা 6 স্টেজ তিনি যোগ করেছেন, যেটাকে তিনি বলছেন সার্চ ফর কোয়ালিটি। এইভাবেই একটা কোয়ালিটি লাইফ তার জায়গায় আমরা পৌঁছাতে পারি। তৃতীয় বিশ্বের দেশগুলোর কাছে রস্টোর এটাই হচ্ছে সমাধান সূত্র, যে তারা যে সমস্ত এই যে অশিক্ষা, দারিদ্র্য, বেকারত্ব থেকে শুরু করে যে সমস্ত সমস্যা নিয়ে তারা রয়েছেন, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তাদেরকে এই মডার্নাইজেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাতেই তাদের যেতে হবে। তাহলে এইভাবেই মডার্নাইজেশন থিওরি আমাদেরকে একথাই বোঝাতে চায় যে নিজেদের পশ্চাৎপদতাকে ঝেড়ে ফেলো, নিজেদের আধুনিক হিসেবে গড়ে তোলো, এবং এই আধুনিক হিসেবে গড়ে তোলার মানেটাই হচ্ছে পশ্চিমের আদলে তুমি নিজেদের গড়ে তোলো। তো ন্যাচারালি এই মডার্নাইজেশন থিওরিকে ঘিরে অসংখ্য সমালোচনা আমাদের সামনে এসেছে। যদিও 50-এর দশকে যখন এই তত্ত্বটা সামনে এসেছিল তখন বেশ কিছুটা জনপ্রিয়তা সে অর্জন করেছিল, কিন্তু 60-এর দশকে এসেই তার কুফলগুলো আস্তে আস্তে বলা যায় প্রকটিত হতে শুরু করলো, এবং এই তত্ত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জগুলো যেন স্পষ্ট হতে লাগলো। সব থেকে বড় চ্যালেঞ্জ কি? যে আমরা এটা লক্ষ্য করলাম যে ইট ইজ টু লিনিয়ার, টু টেলিওলজিক্যাল, টু অপটিমিস্টিক ইন নেচার। বাস্তবের সঙ্গে তা বোধহয় মেলে না। এত আনপ্রবলেমেটিক পিকচার অফ সোশ্যাল চেঞ্জ, স্যামুয়েল হান্টিংটন যাকে বলেছেন তার পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিতে, এত সহজ, এত কঠিন সমস্যার এত সহজ সমাধান, এটা বোধহয় মানা যায় না। তো এমনভাবে বলল যে উন্নয়নের যেন একটাই রাস্তা, বিকল্প রাস্তাগুলো সব বন্ধ। এত উদ্দেশ্যমুখী এই তত্ত্ব, সেই তত্ত্ব
কতটা গ্রহণ করা যাবে সেটা নিয়ে ভাবনার, এত অপটিমিস্টিক, এত সহজ। সেই জন্যে নতুনভাবে তার তর্ক বিতর্ক হতে লাগলো এবং এই তত্ত্বকে একটা লেভেল প্রায় দিয়ে দেওয়া হলো যে ইটস এ কাইন্ড অফ ওভার সিম্পলিফিকেশন, একটা অতি সরলীকৃত তত্ত্ব ইন দ্য নেম অফ মডার্নাইজেশন আমাদের সামনে হাজির করা হয়েছে। আরেকটা বড় চ্যালেঞ্জ মডার্নাইজেশন থিওরির, সেটা আসলো ডিপেন্ডেন্সি থিওরিস্টদের কাছ থেকে। এটাকে তারা বলতে চাইলেন যে এই তত্ত্বের, এই মডার্নাইজেশন তত্ত্বের মধ্যে দিয়ে নন ওয়েস্টার্ন পার্সপেক্টিভস অফ ডেভেলপমেন্ট সেটাকে অস্বীকার করা হলো, নেগলেক্ট করা হলো। অর্থাৎ পশ্চিমে যেন সব সমস্যার সমাধান, পশ্চিমের বিকল্প যে কোনো দৃষ্টিকোণ থাকতে পারে উন্নয়নের প্রশ্নে, এটা অস্বীকার করা হলো। তার ফলে কি হলো, এক ধরনের ব্যুরোক্রেটিক অথরিটারিয়ানিজম ইন দ্য নেম অফ ডেমোক্রেসি আমাদের সামনে আসলো। এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, বিশেষ করে ল্যাটিন আমেরিকান স্কলাররা এটা দেখাতে চেষ্টা করলেন, এটা গণতন্ত্রের সমার্থক হলো না, বরং গণতন্ত্রের পরিবর্তে নতুন এক ধরনের অথরিটারিয়ানিজম এখানে চেপে বসলো। অন্যান্য যে মেজর ক্রিটিসিজম মডার্নাইজেশন থিওরির রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এক, ডেভেলপমেন্ট কখনো ইউনিডিরেকশনাল হয় না, ইট ইজ অলওয়েজ মাল্টি ডিরেকশনাল। একই মত, একই পথ, তার মধ্যে দিয়েই উন্নতি হবে, এটা একটা স্ট্রেট জ্যাকেট ভিউ। ইট প্রপোজেস ওয়ান মডেল অ্যান্ড ইগনোরস অল্টারনেটিভস। এটা একটা মডেলের কথা বলে, ঠিকই আছে, এই মডেলের সত্যাসত্য নিয়ে প্রশ্ন না তুলেও বলা যায় যে বিকল্পগুলোকে আমরা কেন এক্সপ্লোর করব না। বাট মডার্নাইজেশন থিওরি ইগনোরস অল্টারনেটিভস। 3, এটা এক ধরনের ডাইকোটমি বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন ভ্যালুজের কথা বলে। অর্থাৎ যা কিছু ট্র্যাডিশনাল তাই খারিজ করার যোগ্য, আর যা কিছু তথাকথিত কোট আনকোট আধুনিক তাই এমব্রেস করার যোগ্য, এটা বোধহয় মানা যায় না। এই ধরনের যে ডাইকোটমি, এই ডাইকোটমি এক ধরনের এক্সক্লুসিভনেসের কথা বলে। ট্র্যাডিশনের মধ্যেও অনেক কিছু ভালো থাকে, আবার তথাকথিত আধুনিক, তার মধ্যেও ভালো মন্দ নানা কিছুই থাকে। তাহলে এভাবে অবিমিশ্র ভালো বা অবিমিশ্র মন্দের যে ধারণা, সেই অবিমিশ্র ভালো বা মন্দের ধারণা গ্রহণীয় কতটা, তা নিয়ে স্কলারদের মনে প্রশ্ন আছে। বিশেষ করে এখানে যখন লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড রিপ্রেজেন্টস ট্র্যাডিশন আর ওয়েস্ট রিপ্রেজেন্টস মডার্ন, তখনই কিন্তু নতুন প্রশ্ন আসছে, আচ্ছা থার্ড ওয়ার্ল্ডে কি কোনো হোমোজেনাস সেট অফ ট্র্যাডিশনাল ভ্যালুজ আছে, নাকি থার্ড ওয়ার্ল্ডের মধ্যেও ভ্যারিয়েশনস রয়েছে, যেমন ভ্যারিয়েশন রয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে? অতএব কোনো সভ্যতা বা কোনো সংস্কৃতি হোমোজেনাস নয়। তাহলে প্লুরালিটি যে একটা বৈশিষ্ট্য সমস্ত সমাজের, এখানে সেটাকে অস্বীকার করা হচ্ছে। চতুর্থত, ট্র্যাডিশনকে ডেভেলপমেন্টের অ্যান্টিথিসিস হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু ট্র্যাডিশনকে সবসময় ডেভেলপমেন্টের অ্যান্টিথিসিস বলা যায় কিনা সেটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। তাই বলতে চাওয়া হয় যে ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশনের যে সমস্যা, তাকে এক জায়গায় করে দেখা বা কিংবা মডার্নাইজেশন আর ওয়েস্টার্নাইজেশন দুটোকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেখা, এই পার্সপেক্টিভটা অনেকেই মানতে চান না। ইট ইজ এ রং নোশন অফ ইকুয়েটিং ট্র্যাডিশনাল উইথ ইরাশনাল। যা কিছু সনাতনী তাই অযৌক্তিক, এই ধারণাকে আমরা গ্রহণ করতে পারি না। এথনিসিটির প্রশ্নটাকে প্রাইমোর্ডিয়াল অ্যান্ড মিসলিডিং একথা বলে, যে প্রাইমোর্ডিয়াল বলে আমরা গ্রহণ করার কথা যখন বলি, সেটা কিন্তু ভুল বার্তা আমাদের দেয়, মিসলিডিং হয়ে যায়। এথনিসিটি মানুষকে বললেই মানুষ সহজে ছেড়ে দেবে কিনা, আজকের দিনে আইডেন্টিটি পলিটিক্সের পার্সপেক্টিভে এটা নতুন করে ভেবে দেখার দরকার আছে। আবার যে সমস্ত ইস্যু লাইক ইকোনমিক ডিসপ্যারিটি, পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, ইন্টারনাল কলোনিয়ালিজম, এই সমস্ত সমস্যাগুলোর যে ব্যাখ্যা মডার্নাইজেশন থিওরির মধ্যে নেই। তাই এথনোসেন্ট্রিক ইন্টারপ্রিটেশন অফ সুপিরিয়রিটি অফ দ্য ওয়েস্ট, তার উপরই এটা প্রতিষ্ঠিত। তো সেই জন্যে
এটা মডার্নাইজেশনের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে কোনো আলাপ আলোচনার মধ্যে না এনে ইন্ডিজিনাস নলেজ, ইন্ডিজিনাস কালচার তাকে খারিজ করার যে প্রবণতা এর মধ্যে আছে, সেই প্রবণতার বিরুদ্ধে যে চিন্তাবিদরা তারা সরব হয়েছেন, তারা তাই মডার্নাইজেশন থিওরিকে মানতে রাজি নন। তাই 70-এর দশক থেকে মডার্নাইজেশন থিওরি ডিসক্রেডিটেড হতে শুরু করেছে। যদিও 1980-র দশকে আবার এটার একটা পুনরুত্থানের চেষ্টা আমরা দেখেছি। আমরা 90-এর দশকে গ্লোবাল ডেমোক্রেটাইজেশনের নাম ধরে ইন দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন আমরা নিউ ওয়েভ অফ মডার্নাইজেশন থিওরি লক্ষ্য করছি, যেখানে নতুন তত্ত্বকাররা আমাদের সামনে আসছে। প্রেজোরেস্কি, ফার্নান্ডো লিমঙ্গো, রোনাল্ডো ইগনেহার্ট, ক্রিশ্চিয়ান ওয়েজেল, ডাইহার্ড রুজেমেয়ার, কার্ল বয়েক্স, এভলিন হুভার স্টিফেন্স, জন স্টিফেন্স, এইরকমভাবে এরা নূতনভাবে আমাদের সামনে মডার্নাইজেশন থিওরিকে নিয়ে আসতে চাইছেন। কিন্তু সেটাও যে সমস্যা মুক্ত এমন কথা আমরা কিন্তু বলতে পারবো না।